বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। উপন্যাসটির আজ ৯ম পর্ব। খোলা দরজা থেকে বিন্দিং চেঁচিয়ে বলল, কোনো সংকোচ করো না এর্নস্ট, তোমার যা প্রয়োজন খুশিমতো ব্যবহার করো। ঠিক আছে। গ্রেবার কোলা ব্যাঙের মতন হাত পা ছড়িয়ে স্নানের টবে চিত হয়ে পড়েছিল। ঘরের এক কোণে চেয়ারে ছাড়া রয়েছে ওর সৈনিকের পোশাক। চেয়ারের পেছনে ঝুলছে রয়টারের ধার দেয়া নীল কোটটা। বিন্ডিংয়ে স্নানের ঘরটা বেশ বড়, অথচ খোলামেলা। মেঝেতে ঝকঝকে সবুজ চীনামাটির টালি বসানো, ওপরে ধারা স্নান। গরম জলে অবগাহনের আলাদা ব্যবস্থা রয়েছে। ওদের তাঁবুর স্নানঘরের তুলনায় এটা স্বর্গ। দেয়ালের হুকে ছোট বড় তোয়ালে ঝুলছে। সাবানটা ফ্রান্স থেকে আনানো। ছোট একটা তাকে সুগন্ধি তেল, দাড়ি কামানোর সরঞ্জাম, পুরুষের উপযোগী নানা রকম প্রসাধন সামগ্রী। ভাবনাবিহীন শিথিল আবেশে গলা পর্যন্ত ডুবিয়ে গ্রেবার জলের উষ্ণ উত্তাপটুকু চুইয়ে চুইয়ে উপভোগ করল। শুধু জলের উষ্ণ উত্তাপই নয়, এই নিটল নির্জনতা আর নিজের শরীরে যা কিছু একান্ত গোপনীয়, সেটুকুও প্রাণ ভরে উপলব্ধি করল। আহ, ছুটির শেষ দিন কটা যদি এমন ভাবনাবিহীন অনাবিল স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারতাম। রাইটার ঠিকই বলেছিলেন, আবার কতদিন কত বছর পরে ছুটি পাওয়া যাবে কে জানে। লম্বা ঠ্যাং বাড়িয়ে গ্রেবার চেয়ারটা ঠেলে সরিয়ে দিল দূরে, যাতে সৈনিকের পোশাক ওর চোখে না পড়ে। তারপর এক মুঠো বাথ সল্ট মিশিয়ে দিল স্নানের জলে। এ যেন এক মুঠো বিলাসিতা। এলিজাবেথের সঙ্গে জার্মানিয়ার প্রথম দিনের সন্ধ্যার মতো এ যেন মুঠো মুঠো শান্তির বিলাসিতা। অনেকক্ষণ পরিপূর্ণ অবগাহনের পর গা মুছে জামাকাপড় পরে নিল। সৈনিকের ভারী পোশাকের পর বিন্দিংয়ের আটপৌরে পোশাক ভীষণ হালকা মনে হল। সবকিছু পরার পরেও গ্রেবারের মনে হল সাধারণ অন্তর্বাস ছাড়া যেন ও আর কিছুই পরেনি। আয়নার সামনে দাঁড়িয়ে গ্রেবার নিজেকেই চিনতে পারল না, যেন অপরিচিত কোনো কিশোর বিস্ময় আহত চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে, যাকে ও সীমান্তে কখনো দেখেনি। বরযাত্রী না কনেযাত্রী? বিন্দিংকে ঠোঁট চেপে মুচকি মুচকি হাসতে দেখে গ্রেবার গম্ভীর হল। দেখে কি মনে হচ্ছে? বিয়েবাড়ির গন্ধ পাচ্ছি। গ্রেবার অপ্রস্তুত হল। তুমি জানলে কেমন করে? তোমাকে দেখে। তোমাকে কিন্তু এখন আর আদৌ সৈনিকের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে কি? একদা বিস্তৃত অস্থির সন্ধানে ফেরা সেই বিষণ্ণ কুক্কুট। ওর বলার ভঙ্গি দেখে গ্রেবার হেসে ফেলল। ওরে বাবা, তুমি কি সত্যি বিয়ে করতে যাচ্ছ নাকি এর্নস্ট? হ্যাঁ, কিন্তু সব দিক ভালো করে ভেবেচিন্তে দেখেছ তো? না। না মানে? গত কয়েক বছর ভালো করে ভেবেচিন্তে দেখার কোনো অবকাশই পাইনি আলফন্স। বিন্ডিং স্তম্ভিত চোখে ঠোঁট কামড়ে কি যেন ভাবল। তারপর দুবার জোরে জোরে বাতাসে নিঃশ্বাস নিল। যা ভেবেছি তাই। ও আবার মুচকি মুচকি হাসল। ল্যাভেন্ডারের নিকুঞ্জ একেবারে উজাড় করে এনেছ দেখেছি। গ্রেবার নিজের হাত শুকল। কই, আমি তো পাচ্ছি না। পাবে ভায়া, পাবে। খোদ প্যারিসের আগে ফুরফুরে হাওয়া ছাড়ুক, তখন টের পাবে। তার আগে এক হাত কনিয়াক হয়ে যাক। কথা বলতে বলতেই বিন্দিং বোতল খুলে 2টো গ্লাস ভর্তি করে ফেলল। প্রস্ত এর্নস্ট? প্রস্ত আলফন্স। তাহলে তুমি সত্যি বিয়ে করছো? হ্যাঁ। তোমাদের দুজনকেই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আলফন্স। আমার তো আর বিয়ের জল গায়ে পড়ল না। চিরকাল ধর্মের সার হয়েই কাটালাম। থাকবে ও সব কথা। তারপর তোমার বউয়ের কথা আমাকে বলবে না? না। এক চুমুকে গ্রেবার বাকি কনিয়াকটুকু শেষ করে ফেলল। মনে মনে নিজের উপরই ক্রুদ্ধ হল। কেন ওকে সব বলতে গেলাম? বিন্ডিং গ্লাসটা নামিয়ে রাখল।
গ্রেবারের গলা ঝাঁঝটুকু উপলব্ধি করতেই ওর সব উৎসাহ কে যেন এক ফুঁয়ে নিভিয়ে দিল। যদি কোথাও কোনো প্রয়োজন হয় আমাকে জানাতে ভুলো না এর্নেস্ট। কোনো প্রয়োজন হবে না আলফন্স, ব্যাপারটা খুবই সাধারণ। আমি জানি সৈনিক হিসাবে তোমার দিক থেকে কাগজপত্রের খুব একটা অসুবিধা হবে না, কারোর দিক থেকেই না। যুদ্ধের সময় বিয়েতেও সব কিছু লাগে না। তবু যদি কোনো কারণে দেরি হয় আমাকে তুমি নিঃসংকোচে জানিও। গেস্টাপোয় আমার কয়েকজন বন্ধু আছে। গেস্টাপো? গেস্টাপোর সঙ্গে আমাদের যুদ্ধকালীন বিয়ের সম্পর্ক কোথায়? বিন্নিং বিচিত্র ভঙ্গিতে হাসল। গেস্টাপো মাথা ঘামায় না এমন কোনো জিনিসই নেই। অবশ্য সৈনিক হিসেবে এটা তোমার জানার কথা নয়, কিন্তু এর জন্যে তুমি কিছু ভেবো না। আজ যাই হোক, তুমি তো আর ইহুদি কিংবা কোনো কমিউনিস্ট মেয়েকে বিয়ে করছো না। নিয়ম রক্ষা ছাড়া এক্ষেত্রে ওরা বিশেষ কিছুই অনুসন্ধান করবে না। গ্রেবার কিছু বলল না, মনে মনে সতর্ক হয়ে উঠল। কোনো অনুসন্ধান হলেই ঘুরে ফিরে ওরা ঠিক জানতে পারবে এলিজাবেথের বাবা এখন রয়েছেন বন্দি শিবিরে। ও আপ্রাণ চেষ্টা করবে যাতে ঘুণাক্ষরেও কেউ এসব টের না পায়। বিন্নিং গ্লাস দুটো আবার ভর্তি করল। তুমি এত ভাবছ কেন এর্নেস্ট? সেদিন তোমাকে যে দুজন অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, প্রয়োজন হলে ওরা আমাদের যথেষ্ট সাহায্য করতে পারবে। গ্লাসটা হাতে নিয়ে গ্রেবার বাইরের দিকে নির্নিমেষ চোখে তাকিয়েছিল। এলিজাবেথ সাত সকালেই বেরিয়ে গেছে টাউন হলে তার কাগজপত্র সংগ্রহ করতে। গ্রেবার নিজেই তাকে পাঠিয়েছে। আশ্চর্য, তখন গেস্টাপোর কথা ওর একবারও মনে হয়নি। এখন মনে হচ্ছে ওকে একলা পাঠানো উচিত হয়নি। যদি জানতে পারে হয়তো গেস্টাপোই ওকে টেনে নিয়ে যাবে বন্দি শিবিরে। কথাটা ভাবতেই রক্ত ওর গরম হয়ে উঠল। বলা যায় না, হয়তো ফ্রাউ লিজারি এ সম্পর্কে তার অনেকখানি কাজ গুছিয়ে রেখেছে। গ্রেবার উঠে পড়ল। কি ব্যাপার এর্নেস্ট? বিন্নিং ওর পথ আটকে দাঁড়ালো। গ্লাসটা তো এখনো শেষই করলে না, নাকি খুশিতে একেবারে স্বর্গরাজ্যে বাস করছ? ওর ঠাট্টায় গ্রেবার হাসল না। বিন্নিংয়ের চোখের দিকে তাকাতেই ওর মনে হলো কোথায় যেন একটা বিপদ ওৎপেতে রয়েছে। মদে তোমার অরুচি আমার জানা ছিল না এর্নেস্ট। একেবারে খাঁটি নেপোলিয়ন কনিয়াক। নাও খেয়ে ফেলো। প্রস্ত আলফন্স, প্রস্ত এর্নেস্ট। গ্রেবার খালি গ্লাসটা নামিয়ে রাখল। হঠাৎ একটা দুষ্টুমি বুদ্ধি ওর মাথায় খেলে গেল। সত্যি তুমি যদি আমাকে সাহায্য করতে চাও আলফন্স, আমাকে 2 পাউন্ড চিনি দাও। 1 পাউন্ড 1 পাউন্ড করে আলাদা দুটো প্যাকেটে। চিনি? চিনি কি হবে? অনেক মিষ্টি রয়েছে, যত খুশি নিতে পারো। একজনকে ঘুষ দেব। ঘুষ? কিন্তু এর্নেস্ট, আমার মনে হচ্ছে এসবের কোনো দরকার ছিল না। আমরা ইচ্ছে করলে এটাকে আরো সহজভাবে নিতে পারতাম। না আলফন্স, এক্ষেত্রে অসম্ভব। তাছাড়া এটা সত্যিকারের ঘুষ নয়। চিনিটা আমি একজনকে কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ দিতে চাই। ঠিক আছে, বিয়ের উৎসব কিন্তু আমার বাড়িতে হবে, আর মহামান্য আলফন্স হবে এই উৎসবের একমাত্র উদ্যোক্তা। কয়েকটা ভাবনা দ্রুত কাজ করে গেল। গ্রেবার ভাবল আর এগোনো ঠিক নয়। অনেক আগেই ওর উচিত ছিল এ প্রসঙ্গ এড়িয়ে যাওয়া। উৎসবের কোনো দরকার আছে বলে আমার মনে হয় না আলফন্স। সেসব তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আজ রাত্রিরে তুমি আমার এখানে ঘুমাবে। তোমাকে আমি একটা চাবি দিয়ে রাখব। তুমি যখন খুশি আসবে, যা খুশি ব্যবহার করবে, আর তাঁবুর ধারে কাছেও ঘেঁষবে না। মনে মনে ইতস্তত করলেও বিন্দিংয়ের বলার ভঙ্গি দেখে গ্রেবার না হেসে পারল না। ঠিক আছে আলফন্স, আমার মনে থাকবে। বাহ, এই তো বন্ধুর মতো কথা। বিন্দিং যেন উচ্ছল খুশিতে ঝলমল করে উঠল। এবার থেকে দুজনে একসঙ্গে বসে অনেকক্ষণ গল্পগুজব করব। এখনো পর্যন্ত তার তো কোনো সময়ই হয়ে উঠল না। এসো, তোমার ঘরটা দেখিয়ে দিই। না, তার আগে বোতলটা শেষ করে ফেলি। বিন্দিং বোতল উপুড় করে গ্লাস দুটো ভর্তি করে নিল। ভদ্রমহিলার কথা তুমি কিন্তু আমাকে কিচ্ছু বললে না। অবশ্য অনুমানেই বুঝতে পারছি উপমায় তুমি অনন্যা। আহা, যেন উর্বশীর সমান রূপসী।
রেবা তাকিয়ে দেখল বিন্ডিং মুচকি মুচকি হাসছে। ওর মনে হলো এ মুখটা ও যেন কোথায় দেখেছে। শিশুর মতো নিষ্পাপ, আশ্চর্য সরল, অথচ কোথায় যেন একটা ক্রূর নিষ্ঠুরতা জড়িয়ে রয়েছে। আর ঠিক তখনই ওর মনে পড়ল স্টেইনব্রেনারের ঘুমন্ত মুখটা। না আলফন্স, বলার মতো তেমন কিছুই নেই। একদিন তুমি সব জানতে পারবে। ফ্রাউ লিজার প্রথমে গ্রেবারকে চিনতেই পারেননি। নতুন শার্ট প্যান্টে ও তখন পুরোদস্তুর সাহেব। যখন চিনতে পারলেন, বিস্ময়ে চোখের মণি দুটো ওর বিস্ফারিত হয়ে উঠল। ওমা, আপনি? কিন্তু ফ্রয়লাইন ক্রুজে তো এখন বাড়ি নেই। আমি জানি। তাহলে? তীক্ষ্ণ হয়ে উঠল ওর চোখের দৃষ্টি। গ্রেবার লক্ষ্য করল ভ্রুর ভাঁজে ওর সূক্ষ্ম রেখা দুটো। বাদামি রঙের ব্লাউজের হাতায় পিন দিয়ে আটকানো স্বস্তিকা। এলোমেলো চুলের তেল চকচক করছে, হাতে তোয়ালে। সম্ভবত স্নানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ফ্রয়লাইন ক্রুজের জন্য এই প্যাকেটটা এনেছিলাম। যদি কিছু মনে না করেন, এটা অনুগ্রহ করে ওর ঘরে রেখে দেবেন। ফ্রাউ লিজার ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না, দোনামোনা করলেন। গ্রেবার মোড়কটা ওর দিকে এগিয়ে দিল। আপনি এটা শুধু ওর ঘরের রেখে দেবেন। আমার কাছে অবশ্য আরেকটা প্যাকেট রয়েছে, পাউন্ডখানেক চিনি আছে। ঠিক বুঝতে পারছি না এটা নিয়ে কি করব। আপনার ঘরে বাচ্চা রয়েছে, ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। ফ্রাউ লিজারের মুখ অভিব্যক্তিতে কঠিন হল। কালোবাজারি জিনিস আমরা ব্যবহার করি না। সম্মানীয় ফুরার আমাদের যতটুকু দেন তাতেই আমরা খুশি। কিন্তু আপনার শিশু? ভুলে যাবেন না আমি ওর মা। এটা অবশ্য খুবই সৎ মনোভাব। এবার আর ওর মুখের দিকে তাকালো না। এরকম পরিস্থিতির জন্যে ও মনে মনে প্রস্তুত হয়েই ছিল। তাই মাটির দিকে চোখ নামিয়ে নির্লিপ্ত স্বরে বলল, এবং সীমান্ত সৈনিকের মতো পরিবারের আর সবাই যদি এই মনোভাব পোষণ করতে পারতেন, তাহলে আমাদের মুখের চেহারাটাই পাল্টে যেত। গ্রেবার দু ঠোঁটের প্রান্তে এক টুকরো হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। যাই বলুন, এটা কিন্তু কালোবাজারের জিনিস নয়। ছুটিতে আসা প্রিয় সৈনিকদের জন্যে ফুরারের দেয়া উপহার, যা তারা পরিবারের জন্য স্বচ্ছন্দে নিয়ে আসতে পারে। এবং যেহেতু আমি আমার পরিবারের কাউকে এখন খুঁজে পাচ্ছি না, আপনি নিঃসংকোচে এটা ব্যবহার করতে পারেন। ফ্রাউ লিজারের মুখ এবার যেন উজ্জ্বল প্রশান্তিতে ভরে উঠল। আপনি সীমান্ত থেকে ফিরেছেন বুঝি? নিশ্চয়ই। রাশিয়া থেকে? হ্যাঁ, আমার স্বামীও এখন রাশিয়াতেই রয়েছেন। ও আচ্ছা। গ্রেবার আন্তরিক হবার ভান করল। উনি এখন কোথায় আছেন? কেন্দ্রীয় সেনাবাহিনীতে। জায়গাটার নাম ঠিক বলতে পারবো না। গ্রেবার মনে মনে ভাবল, তুমি ডাইনি কম নয়। বলতে পারবে না, না বলতে চাও না। তাছাড়া জায়গার নাম জানার জন্য আমার ভারী বইয়েই গেছে। তা যেখানেই থাকুক না কেন, শান্তিতে থাকুন এটাই কামনা করি। শান্তি? শান্তি এখন কোথাও পাওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় সেনাবাহিনীকে একেবারে সীমান্তে লড়াই করতে হচ্ছে। গ্রেবারের ইচ্ছে হলো ওর ঝুঁটি ধরে বুঝিয়ে দেয়, পবিত্র জন্মভূমি ফুরার আর এই অন্ধ গর্ববোধের ওপারে সত্যিকারের সীমান্ত কাকে বলে। কিন্তু নিজেকে কোনো রকমের সামলে নিল। আশা করি উনি শিগগিরই ফিরে আসবেন। ওর সময় এলে উনি নিশ্চয়ই আসবেন। তবে এ সম্পর্কে ওপর মহলে ধরা করাটা উনি একদম পছন্দ করেন না। জানেন, পারতপক্ষে আমিও এসব পছন্দ করি না, যার জন্য আমার ছুটি পেতে প্রায় 2 বছর দেরি হয়ে গেল। আপনি কি বরাবর রাশিয়ায় ছিলেন? হ্যাঁ, যুদ্ধের শুরু থেকে। ও চোখের দিকে তাকাতেই গ্রেবার মনে মনে শঙ্কিত হয়ে উঠল। একটু একটু করে ও যেন কখনো চোখের মণিতে পরিপূর্ণ বীর সৈনিক হয়ে উঠেছিল। গ্রেবার খেয়ালই করেনি। সহযোদ্ধার কৃতিত্ব ও চোখ দুটো যেন চকচক করছে। অথচ এই দেশপ্রেমিকার চোখের অনুকম্পা কুড়োতে ও কি নিজেই নিজেকে বড় করে তোলেনি? নিশ্চয়ই তাই, নইলে অনেক আগেই আমার ওকে গুলি করে মারা উচিত ছিল। ঠিক যেমন ওর স্বামী হয়তো কোনো এসডি ফুরারের জঘন্য লেবেল সারুমের নামে রাশিয়ান কৃষক শ্রমিকদের গুলি করে মারছে। ফ্রাউ লিজার হাসলেন। কি ব্যাপার, আজ হঠাৎ অসামরিক পোশাকে?
আমার সামরিক পোশাকটা কাচতে দিয়েছি। ও, তাই বলুন। আমি ভেবেছিলাম। রেবার ভেবেই পেল না ডাইনিটা আবার কি ভাবতে পারে। গন্ধ পাইনি তো? ঠিক আছে, দিন। চিনিটা আমি বাচ্চার জন্য ব্যবহার করতে পারবো। ও আবার মিষ্টি ভীষণ ভালোবাসে। ধন্যবাদ। রেবা দুটো মোড়কই ওর হাতে দিল। ওর মনে হলো মোড়ক দুটোর কোনোটার পরিমাণ বেশি। উনি যেন সেটা হাতের অনুমানে বোঝার চেষ্টা করছেন। রাক্ষসী, তোমাকে আমার আবার চিনতে বাকি নেই। রেবার ভাবল, আমি চলে গেলেই তুমি এলিজাবেথের মোড়কটাও খুলে দেখবে। তখন তোমার মনের অবস্থাটা কি হবে ভাবতেও আমার হাসি পাচ্ছে। আজ তাহলে চলি। হাইল হিটলার। ফ্রাউ লিজার অবাক চোখে ওর দিকে তাকালেন। হাইল হিটলার। কেন জানি রেবারের এখন নিজেকে বেশ খুশি খুশি মনে হলো। হালকা পায়ে সিঁড়িকটা ও দ্রুত পেরিয়ে এলো। সদর দরজার সামনে দেখল বাড়ির দারোয়ান ছোট একটা টুলে বসে হাই তুলছে। প্রথম দিনের রাত্রির পর ওকে আর ভালো করে দেখার কোনো অবকাশই হয়নি। ছোকরার বয়স খুব অল্প। এসে ট্রাউজার পরা ল্যাকপ্যাকে চেহারা। দেখলে মনে হবে সারা রাত যেন ভালো করে ঘুমোয়নি। তোমাদের চরিত্র আমার জানা আছে চাঁদ। ওই যে কথায় বলে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়। তোমরা হচ্ছ সেই জাতের। রেবার ভাবল ওর সঙ্গে আলাপটা একটু ঝালিয়ে রাখা ভালো। আজকে আবহাওয়াটা ভারী চমৎকার, তাই না? হ্যাঁ, বৃষ্টি হবে না বলেই মনে হচ্ছে। রেবার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করল। নিজে একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিল। নিন। ছোকরা একটা সিগারেট তুলে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখল। রেবা জ্বলন্ত লাইটারটা এগিয়ে ধরল ওর মুখের সামনে। ছোকরা সিগারেটটা ধরিয়ে খুব কায়দা করে টানল। রেবার মুচকি মুচকি হাসল। কি, ভালো নয়? ফার্স্ট ক্লাস। যাই বলুন, ভালো সিগারেটের মর্ম আমি বুঝি। একই রেশনে খুব কম সিগারেট দেয়। তার উপর ভালো সিগারেট তো পাওয়া যায় না বললেই চলে। একেবারে খাঁটি কথা বলেছেন। চেষ্টা করলে রাত্রিরে নিয়ে শোবার মতন ভালো মেয়ে পাওয়া যাবে, কিন্তু হাজার মাথা খুঁড়লেও এখন আর কোথাও ভালো সিগারেট পাওয়া যাবে না। আমার এক জানাশোনা বন্ধুর কাছে কিছু ভালো সিগারেট আছে। পরের বারে যখন আসব 2 প্যাকেট নিয়ে আসব। খুব ভালো সিগারেট। বাইরের? তা ঠিক জানি না, তবে এসএ কমান্ডার যখন, বাইরে সিগারেট হওয়াটাই স্বাভাবিক। এসএ কমান্ডার? হ্যাঁ, আলফন্স বিন্ডিং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হের বিন্ডিং আপনার বন্ধু? শুধু বিন্ডিং নয়, এসএস কমান্ডার রিয়েসও আমার অন্তরঙ্গ বন্ধু। ছোকরা দারোয়ান চোখ কপালে তুলল। রেবার ওর মুখ দেখেই বুঝতে পারল ও এখন ভাবছে বিন্ডিং এবং রিয়েস যদি এতই ঘনিষ্ঠ বন্ধু হয়, তাহলে স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা ডাক্তার ক্রুজেকে কি করে বন্দি শিবিরে আটকে রাখা সম্ভব। ও মুখ খোলার আগেই রেবার দ্রুত ঘড়ি দেখল। ইস, বড্ড দেরি হয়ে গেছে। আমি চলি। সিগারেটের কথাটা আবার ভুলবেন না যেন। রেবার রাস্তা থেকে চেঁচিয়ে বলল, না, ভুলব না। আনমনে হাঁটতে হাঁটতে গ্রেবার ভাবল শুরুটা খুব একটা খারাপ হয়নি। অন্তত ফ্রাউ লিজারের বিকৃতির ক্লেদাক্ত মুখোশটাকে আরও কাছ থেকে চেনার সুযোগ পাওয়া গেল। এই বিকৃতি শুধু ওর নয়, আজ সমাজের প্রতিটি স্তরে শিকারী বেড়ালের মতো ওত পেতে রয়েছে আনাচে কানাচে। কিন্তু সত্যিই কি এটাকে ও নতুন করে চেনার কোনো দরকার ছিল? কথাটা ভাবতেই ওর মন খারাপ হয়ে গেল। হঠাৎ সমস্ত ব্যাপারটাই ওর কাছে কেমন যেন ছেলে মানুষের মতো মনে হলো। এই পোশাকটাই যত নষ্টের মূল। ও চেয়েছিল সামরিক নিয়ম শৃঙ্খলা থেকে মুক্তি পেতে, স্বস্তিতে একটু হাঁপ ছেড়ে বাঁচতে। কিন্তু তার পরিবর্তে কখন যে একটু একটু করে ভয়ে রাজত্বে ঢুকে পড়েছে ও টেরই পায়নি। এলিজাবেথের জন্যে ওর ভাবনা হলো সবচেয়ে বেশি। বেচারি বেরিয়েছে সেই 7 সকালে। সন্ধ্যের আগে হয়তো ফিরতে পারবে না। আদৌ ফিরতে পারবে কিনা জোর করে বলতে পারে না। কাল যার নিরাপত্তার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম, আজ তাকেই আমি নিজের হাতে ঠেলে দিয়েছি অনিশ্চিত বিপদের মুখে। অশ্রুত ব্যথায় গ্রেবারের বুকটা টনটন করে উঠল। নিজেকে অপরাধী অপরাধী মনে হলো। হঠাৎ কেন জানি ওর হির্সল্যান্ডের মুখটা মনে পড়ল।
ও সৈনিক হয়েছিল শুধু ওর পারিবারিক নিরাপত্তার জন্যে। রাত্রে জেগে পাহারা দিত। ওর ধারণা তাতে হয়তো ওরা ওর বাবা মাকে বন্দি শিবিরে আটকে রাখবে না। ওহো, ওদের বাড়িতে তো একবার দেখা করার কথা ছিল। গ্রেবার থমকে দাঁড়ালো। ঠিকানাটা যেন কোথায় রেখেছে। প্রয়োজনীয় কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ওর মনে হলো ওদের সঙ্গে দেখা করাটা অত্যন্ত জরুরি। এলিজাবেথের সঙ্গে কোথায় যেন এর একটা যোগ রয়েছে। যদিও ছেলে মানুষ, তবু ওর মনে হলো ওদের সঙ্গে দেখা করলে হয়তো এলিজাবেথের সমস্ত বিপদ কেটে যাবে। নিজের মনে উল্লসিত হবার এ এক ধরনের সৈনিকী কুসংস্কার। গ্রেবার বোঝে, তবু তাকে বিশ্বাস করতে ওর ভীষণ ইচ্ছে হল। ছোট 3তলা বাড়ি, দোতলায় উঠে ও ঘণ্টা বাজালো। খুব সন্তর্পণে দরজাটা খুলে গেল এবং শুকনো চেহারার এক প্রৌঢ়া বাইরে বেরিয়ে এলেন। আমি ফ্রাউ হির্শল্যান্ডের সঙ্গে একটু কথা বলতে চাই। প্রৌঢ়া অবাক চোখে তাকালেন। বলুন, আপনি কি ফ্রাউ হির্শল্যান্ড? হ্যাঁ, আমি আপনার ছেলের বন্ধু, একই সেনাবাহিনীতে রয়েছি। প্রৌঢ়া অদ্ভুত চোখে গ্রেবারের মুখের দিকে সামনে তাকিয়েছিলেন। গ্রেবার কেন জানি তারা খাওয়া হরিণের মতো ও শঙ্কিত চোখের দৃষ্টিটা ঠিক সহ্য করতে পারছিল না। হির্শল্যান্ড আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছিল। কয়েকদিন হলো আমি এখানে ছুটিতে এসেছি, তাই আর সৈনিকের পোশাক পরিনি। এসো, ভেতরে এসো। প্রৌঢ়া ওকে শোবার ঘরে নিয়ে এলেন। ভেতরে আসবাবপত্রের কোনো বাহুল্য নেই। একপাশে টেবিল চেয়ার, অন্য পাশে বড় একটা বিছানা পাতা। ঘরের বাইরে রাস্তার ওপর একফালি ঝুলনো বারান্দা। দেয়ালে টাঙানো কয়েকটা ছবি। ভদ্রমহিলা চেয়ারটা এগিয়ে দিলেন। এটাতে বসো বাবা। চেয়ারে বসে গ্রেবার চারদিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিল। ওর মনে হলো উনি হয়তো এবার কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু করলেন না। দেয়ালে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। 2 সপ্তাহ আগে আমরা দুজনে একসঙ্গে ছিলাম। তুমি কিছু খাবে? যদিও খুব সাধারণ, তবু হয়তো এখনো। গ্রেবারের মনে হলো হঠাৎ ও খুব তৃষ্ণার্ত। হ্যাঁ, 1 গ্লাস জল খাবো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হালকা নিঃশব্দ পায়ে উনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সমস্ত ব্যাপারটাই গ্রেবারের কাছে অদ্ভুত মনে হলো। উনি শুধু ভীতই নন, কেমন যেন অস্বাভাবিক। গ্রেবার উঠে ঘরময় পায়চারি করল। তারপর টেবিলের সামনে দাঁড়িয়ে ওপরের ছবিটার দিকে চোখ রাখল। বিখ্যাত কোনো শিল্পীর আঁকা, ফুলে ফুলে ছাওয়া একটা বাদাম গাছ, তার নিচে জলের পাত্র নিয়ে একটা ফ্লোরেন্টান কিশোরী। ছবিটা এর আগেও ও যেন কোথায় দেখেছে, অথচ কোথায় দেখেছে এখন আর স্পষ্ট মনে করতে পারল না। ফিরে আসার সময় টেবিলের নিচে কিসে যেন পা ঠেকতেই ও চমকে উঠল। মেঝে পর্যন্ত ঝোলানো টেবিলের ঢাকা। ঝুঁকে টেবিলের ঢাকাটা একটু তুলতেই ও দেখল কোনো বাচ্চার শীর্ণ দুটো গাল। গ্রেবার হেসে ফেলল। বাচ্চাটা ভয়ে এখানে এসে লুকিয়েছে। কিছু না বলে ও আবার তার চেয়ারে এসে বসল। ফ্রাউ হির্শল্যান্ড ফিরে এলেন। ট্রেতে 1 গ্লাস লাল মদ, প্লেটে 2 টুকরো রুটি। এটুকু খেয়ে নাও বাবা। এসবের কোনো দরকার ছিল না। গ্রেবার সংকোচ করল। খুবই সামান্য, তাছাড়া তুমি আমার ছেলের মতন। গ্রেবার গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিল। আপনার ছেলে কিন্তু ভালোই আছে। আমি যখন আসি আমরা তখন নিরাপদ স্থানেই ছিলাম। প্রৌঢ়া আবার অভিব্যক্তিহীন বোবা দৃষ্টি মেলে তাকালেন। গ্রেবার গ্লাসটা নামিয়ে রাখল। আশ্চর্য, উনি তো এবারেও জিজ্ঞেস করলেন না ওরা এখন কোথায় আছে, খাওয়া দাওয়া কেমন, লড়াইয়ের পরিস্থিতি কি। সব মায়েরাই সাধারণত যেসব প্রশ্ন করে থাকেন। অনেকক্ষণ নিস্তব্ধতার পর উনি ম্লান স্বরে জিজ্ঞেস করলেন, ও তাহলে ভালোই আছই? ভালো বলতে রণাঙ্গনে যতটা ভালো থাকা সম্ভব, অনেকটা এখানেরই মতো অবস্থা বলতে পারেন। গ্রেবার অপেক্ষা করল, কিন্তু না, উনি আর কোনো প্রশ্ন করলেন না। গ্রেবার ভাবল উনি বোধহয় টেবিলের নিচে লুকোনো বাচ্চাটার জন্য অস্বস্তি বোধ করছেন। অস্বস্তি বোধ করল গ্রেবার নিজেও। ও উঠে দাঁড়াল। আমি হির্শল্যান্ডের ঘনিষ্ঠ বন্ধু, আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। যদি কোনো খবর পাঠানোর থাকে দিন।
আমি আর কয়েকদিনের মধ্যেই সীমান্তে ফিরে যাব। না, কোনো অসুবিধে হবে না। কোনো চিঠি কিংবা প্যাকেট আমাকে নিঃসংকোচে দিতে পারেন। যদি বলেন তো যাবার আগেও একবার দেখা করে যেতে পারি। উনি মাথা নাড়লেন। গ্রেবার স্তম্ভিত বিস্ময়ে ওর দিকে তাকালো। মা হিসেবে এই ধরনের ব্যবহার ওর কাছে কল্পনাতীত। ওর মনে হলো উনি বোধহয় ওকে ঠিক বিশ্বাস করতে পারছেন না। কথাটা ভাবতেই গ্রেবারের খুব খারাপ লাগলো। রাগ করে পকেট থেকে ও কাগজপত্র সব টেনে বার করল। আপনি বোধহয় আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এই দেখুন আমার পরিচয়পত্র। ফ্রাউ হির্শল্যান্ড পরিচয়পত্রটা ছুঁলেনও না, বরং এমন কাতর চোখে তাকালেন গ্রেবারের পিত্তি জ্বলে গেল। সত্যি কিনা দেখুন। চোখের দৃষ্টি উনি নামিয়ে নিলেন। তারপর ফিসফিস করে বললেন, ও মারা গেছে। কি বললেন? মারা গেছে। গ্রেবারের মাথাটা ঝিমঝিম করে উঠল। অসম্ভব! কয়েকদিন আগেও আমি ওর সঙ্গে কথা বলেছি। ভদ্রমহিলা কোনো রকমে চোখের পাতা দুটো টেনে তুললেন। পরশুদিন খবর এসেছে। কিন্তু? না না, দোহাই তোমার, আমাকে একটু একা থাকতে দাও। গ্রেবার বোবা চোখে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। তারপর একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল। সিঁড়ি ভেঙে নামতে নামতে ও হির্শল্যান্ডের মুখটা মনে করার চেষ্টা করল। ব্যক্তিজীবনে ওকেও চেনে না বললেই চলে। এমনকি ও প্রথম নামটাও জানে না। হঠাৎ ওর মনে পড়ল হির্শল্যান্ডের দেয়া সিগারেটগুলোর কথা। আর তখনই মনে হলো কোথা থেকে যেন একটা বোবা আধার ঘনিয়ে আসছে ওর বুকের চারপাশে। এলিজাবেথের জন্যে মনটা ওর ভীষণ খারাপ হয়ে গেল। কারখানার অদূরে দাঁড়িয়ে গ্রেবার উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেছিল। ছুটির কিছুক্ষণ পরেও এলিজাবেথকে না দেখে ও অস্থির হয়ে উঠল। অশুভ একটা আশঙ্কায় গ্রেবার মনে মনে মরিয়া হয়ে উঠেছিল। ঠিক যখন ফিরে আসার কথা ভাবছিল, হঠাৎ পেছনে শুনল খিলখিল মেয়েলি হাসির শব্দ। ইস, যা সুন্দর দেখাচ্ছে না! আমি তো প্রথমে চিনতেই পারিনি। ভেবেছিলাম কি গেস্টাপোর কেউ, তাই মেয়েদের পেছনে নিজেকে আড়াল করে। এলিজাবেথ? হ্যাঁ এর্নেস্ট, সত্যিই তাই ভেবেছিলাম। গ্রেবারের বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে এলিজাবেথ হাসল। তোমাকে কিন্তু আজ খুব সুন্দর দেখাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ঠিক যেন তরুণ নায়ক। কিন্তু আমার নিজেকে কি মনে হচ্ছে জানো? কি? ঠিক যেন 100 বছরের প্রাচীন প্রবৃদ্ধ। কেন এর্নেস্ট? জানি না, হয়তো এই পোশাকটার জন্যেই। না এর্নেস্ট, এই পোশাকটায় তোমাকে চমৎকার মানিয়েছে। চুলোয় যাক। তারপর তোমার ওদিককার খবর কি? ভালো। ভালো মানে? এলিজাবেথ অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। তারপর গ্রেবারের উৎকণ্ঠিত চোখের দৃষ্টি চিনতে পেরে মুচকি মুচকি হাসল। ভালো মানে ভালো। আমি আজ টিফিনে বেরিয়েছিলাম। যেখানে যা আবেদন করার সব করা হয়ে গেছে। কোনো অসুবিধা হয়নি তো? ওমা, অসুবিধা হবে কেন? তুমি জানো না এলিজাবেথ, সারাটা দিন আমার কিভাবে যে কেটেছে। যখন শুনলাম এই ধরনের অনুসন্ধান গেস্টাপোর মাধ্যমেও হতে পারে, তখন থেকেই একটা বিশ্রী আশঙ্কা কেবল আমার মনের মধ্যে কাজ করে যাচ্ছিল। এলিজাবেথ থমকে দাঁড়ালো। তুমি ভেবেছিলে বাবার জন্যে ওরা আমাকেও হয়তো গ্রেফতার করতে পারে, তাই না? হ্যাঁ। সে আশঙ্কা এখনো চলে যায়নি এর্নেস্ট। জানি, কিন্তু এখন আর কিছু করার নেই। আবেদনপত্রগুলো আবার ফিরিয়ে নিতে পারি। তাতে সন্দেহ বাড়বে বই কমবে না। তবু একবার চেষ্টা করে দেখতে পারি। না এলিজাবেথ, এখন আর কোনো উপায় নেই। আমি অনেক ভেবে দেখেছি, এ ঝুঁকি আমাদের নিতেই হবে। দুজনে নিঃশব্দে এগিয়ে চলল। কারখানাটা বড় একটা পার্কের মধ্যে গাছপালা দিয়ে ঘেরা। চট করে দেখলে মনে হবে ওটা বিরাট পরিত্যক্ত একটা বাড়ি। গ্রেবার সতর্ক দৃষ্টিতে চারদিকে তাকালো। কারখানাটার তো এখনো কোনো ক্ষতি হয়নি দেখছি। না, কিন্তু এমন খোলামেলা জায়গায় ওপর থেকে চেনা তো খুব সহজ। ছাদের ওপর কৃত্রিম ঘাস দেয়া আছে। তোমাদের নিজস্ব কোনো বিমান আক্রমণের চেরাকুঠুরি নেই? আছে। মজবুত?
হ্যাঁ, খুব মজবুত। ফ্রেবার এলিজাবেথের দিকে তাকালো। ছন্দিল পায়ে ওর পাশাপাশি হেঁটে চলেছে। কোথাও কোনো জড়তা নেই। ফল্গু স্রোতের মতো কি যেন একটা ফেনিয়ে উঠল ওর বুকের মধ্যে। তুমি বিশ্বাস করো এলিজাবেথ, আমার যা কিছু ভয় শুধু তোমার জন্যে। আমার জন্যে কিছু ভেবো না এর্নেস্ট। নতুন করে ভয় পাবার আমার কিছু নেই। কিন্তু আমার আছে এলিজাবেথ। তুমি যখন কাউকে ভালোবাসো, অজস্র নতুন ভয় তোমাকে তখন পেয়ে বসে, যার সম্পর্কে তুমি আগে কিছুই জানতে না। এলিজাবেথ স্খলিত ঝর্ণার মতো ঝরঝর করে হাসল। গ্রেবার গম্ভীর হবার চেষ্টা করল। হাসছ যে বড়? বারে, হাসির কথা বললে হাসব না? গ্রেবার প্রথমে বুঝতে পারল খুশিতে চলকে ওঠা এলিজাবেথের চপল চোখের চাউনি দেখে। সত্যি, প্রথমে এলিজাবেথই ভয় পেয়েছিল, আর গ্রেবার ছিল নিরুদ্বিগ্ন। এখন ঠিক তার উল্টো। শুধু উল্টোই নয়, ভয়কে দুপায়ে মারিয়ে এলিজাবেথ যেন ক্ষণে ক্ষণে উচ্ছল তরুণিমায় আবিল হয়ে উঠছে। পায়ে পায়ে ওরা দুজন হিটলার প্লাটস পেরিয়ে এলো। গির্জার পেছনের আকাশটা অনন্য একটা সূর্যাস্তের আলোয় রাঙা হয়ে উঠেছে। গ্রেবার এলিজাবেথের কাঁধে হাত রাখল। এই দেখো কি সুন্দর। এলিজাবেথ আরও নিবিড় হয়ে এলো ওর পাশে। এত সুন্দর সূর্যাস্ত আমি অনেকদিন দেখিনি এর্নেস্ট। ওরা এগিয়ে চলল। আরও গাঢ় হয়ে উঠল পশ্চিমের আকাশ। সামনের দিক থেকে আসা পথচারীদের মুখে পড়ছে তার আরক্তিম আভা। গ্রেবারের হঠাৎ মনে হলো প্রতিটি মুখই যেন ওর আশ্চর্য চেনা। কেন এমন হলো? ও তো এর আগে ওদের কখনো দেখেনি। ওর মতো একই দুর্ভাগ্যের সঙ্গে জড়িত বলেই কি ওদের চিনতে পারছে? হয়তো তাই। মানুষকে সহজে কেউ চিনতে পারে এবং দুঃসাহসী হতে পারে তখনই যখন সে নিঃস্ব, রিক্ত, সর্বহারা। অন্য অর্থে ও নিজেও তাই। আর এখন ওর কাছে এটা একটা দুঃসাহস ছাড়া আর কিছু নয়। গ্রেবার বুক খালি করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মনে হলো শত্রুরাজ্যে দীর্ঘ পথ পরিক্রমা শেষে আজও যেখানে ফিরে এসে দাঁড়িয়েছে, মারাত্মক বিপদের ঝুঁকি সেখানেও কোনো অংশে কম নয়। তবু এই মুহূর্তে এলিজাবেথের এই নিবিড় কোমল সান্নিধ্যে নিজেকে সঁপে দিতে ওর ভীষণ ইচ্ছে হলো। আশ্চর্য! দেখো দেখো, ঠিক যেন আকাশ একে আবির ছড়িয়ে দিয়েছে। এলিজাবেথ কপালের ওপর থেকে চুলের গুচ্ছটা ঠেলে পেছনে সরিয়ে দিল। এখন বসন্তকাল, তুমি জানো? হ্যাঁ, কোথায় যেন ভায়োলেটের গন্ধ পেলাম। বর্ষার জিনিসপত্র সব গোছগাছ করছে। অন্যেরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। গ্রেবার জিজ্ঞেস করল, তাহলে তুমি শেষ পর্যন্ত ওকে খুঁজে পেলে? হ্যাঁ। এবং রাস্তায়? হ্যাঁ, রাস্তাতেই। ও তখন দাঁড়িয়েছিল কেলারস্ট্রাসে আর বিয়েস্ট্রাসের মোড়ে, ঠিক ছাতার দোকানটার সামনে। বর্ষার উজ্জ্বল চোখে তাকালো। বিশ্বাস করো, প্রথমে আমি ওকে চিনতেই পারিনি। এতদিনও কোথায় ছিল? এয়ারফুটের কাছে একটা তাঁবুতে। তারপর কি হলো শোনো। ছাতার দোকানের সামনেও তো দাঁড়িয়ে আছে। পাশে দিয়ে আমি হনহন করে হেঁটে যাচ্ছি। ওকে আমি দেখতেও পাইনি। পেছন থেকে কে যেন ডাকল, অটো! আমি চমকে ফিরে তাকালাম। ও বলল, তুমি আমাকে চিনতে পারছো না অটো? আরে ভাই, চিনব কি করে তোমরাই বলো? কোনো মেয়ের শরীরের ওজন যদি ৮০ পাউন্ড কমে যায়, তখন তাকে কি চেনা যায়? তাঁবুটার কি নাম? নামটা আমি ঠিক জানি না। আচ্ছা, ওকে জিজ্ঞেস করব। তারপর কি হলো শোনো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আলমা, তুমি? ও বলল, হ্যাঁ অটো, আমি। আমি জানতাম তুমি ছুটিতে আসবে। আমার মন বলছিল, তাই আমি এখানে ফিরে এসেছি। আমার পা তো তখন বাঁশপাতার মতো থরথর করে কাঁপছে। চোখ তুলে তাকাতেই পারছি না। তাকাবো কি, প্যাকাটির মতো এই রোগা হয়ে গেছে। কঙ্কালসার শরীরে জামাটা ঢলঢল করছে। ২০০ পাউন্ডের জায়গায় ১২০ পাউন্ড। কত লম্বা? ফেল্ডপ্যান্ট ওকে বাধা দিয়ে জিজ্ঞেস করল। মানে? বলছি তোমার স্ত্রী কত লম্বা? ৫ ফুট ৩ ইঞ্চি। কেন? তাহলে এখন স্বাভাবিক ওজনই আছে।
স্বাভাবিক ওজন? বাজে বকো না। বর্ষা চটে উঠল। তোমার কাছে হতে পারে, আমার কাছে নয়। আমি চাই আগেরই মতো সুন্দর স্বাস্থ্যর শরীরে ওকে দেখতে। আর সেই জন্যেই কি আমরা লড়াই করছি না? 3 বছর সীমান্তে কাটিয়ে শেষ পর্যন্ত তুমি এই শিখলে? রায়টার ওর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলেন। আমরা লড়াই করছি আমাদের প্রিয় ফুরার আর পবিত্র জন্মভূমির জন্যে, তোমার স্ত্রীর হারানো ওজনের জন্যে নয়। হারানো ওজন? সে তো এখন বলবেনি। ওর আগেকার স্বাস্থ্য দেখলে। বেশ তো, রয়টার হাত তুলে ওকে থামিয়ে দিলেন। এখন যখন খুঁজে পেয়েছ, ওকে নিয়ে এবার সুখী হবার চেষ্টা করো। নিশ্চয়ই, সে কথা আর বলতে। আমি আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না, ওকে ভালো করে খাওয়াতে হবে। ফেল্ডম্যান ফোড়ন কাটল। তা তো জানি, কিন্তু খাওয়াবোটা কি? আজকের দিনে রেশনের কুপনে কারোর আত্মেটাও কুলোয় না। পেছনের দরজা দিয়ে চেষ্টা করতে হবে। মুখে এসব উপদেশ দেয়া খুব সহজ। বর্ষার এবার রীতিমতো ক্ষেপে গেল। আমার বলে আর মাত্র 3 দিন ছুটি আছে। কডলিভার তেলে ডুব দিয়ে ও যদি চান করে আর দিনে 7 বার করেও খায়, তবু 3 দিনে 3 পাউন্ডও বাড়বে না। ফিল্ডম্যান ওকে রাগাবার জন্য ইচ্ছে করেই বলল, কেন, তোমার জলহস্তিনী তো রয়েছে, ওর কাছ থেকে কিছু মাংস ধার চেয়ে নাও। গ্রেবার মনে মনে ভাবল, শেষ সময় একটা হাতাহাতি কাণ্ড না বেঁধে ওঠে। কিন্তু না, বর্ষার কোনো উত্তর দিল না। গুম হয়ে খানিকক্ষণ চুপচাপ কি যেন ভাবল। তারপর উঠে সামরিক ঝোলাটা কাঁধে ফেলে নিল। গ্রেবার আন্তরিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুমি আর তোমার স্ত্রী কোথায় থাকবে কিছু ঠিক করেছ? এখনো কিছু ঠিক করিনি। ভেবেছি 2 রাত এখানে ওখানে কোথাও একসঙ্গে কাটিয়ে দেব। তারপর আমি ফিরে যাব সীমান্তে, আর ও ফিরে আসবে ওর তাঁবুতে। বর্ষার ম্লান ঠোঁটে হাসল। দেখি ওকে যতটা খুশি করতে পারি। দরজার কাছ থেকে ও বিদায় নিয়ে চলে গেল। রায়টা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললেন। বেচারি। সীমান্তে এখন দারুণ অবস্থা মশাই, দারুণ অবস্থা। ভালো না খারাপ শুধু সেইটেই যা কেউ বলতে পারছে না। একটা শিশুও বলতে পারে। সামরিক তথ্য দপ্তরের তরুণ কর্মচারীটিকে মুচকি মুচকি হাসতে দেখে গ্রেবারের পিত্তি জ্বলে গেল। কিন্তু এর সঙ্গে আমার সম্পর্ক কি? আমি তো এখন ছুটিতে। সে কথা আপনি জোর করে বলতে পারেন না। কেন? আপনি কি করে জানছেন যে আজই আসা জরুরি নির্দেশনামাটা আমি আপনাকে দেখাতে পারবো না? সেটা অবশ্য আলাদা কথা। মুখে বললেও শার্টের ভেতরটা ওর ঘামে ভিজে উঠেছে। তবে আর বলছি কি, খবর এসেছে এক্ষুনি রং রুট পাঠাতে হবে, এবং বিশেষ বিশেষ কারণ ছাড়া সমস্ত ছুটি বাতিল হয়ে গেছে। বুঝুন ঠেলা? রেবার সিগারেটের প্যাকেটটা খুলে টেবিলের ওপর রাখল। তারপর রুক্ষ চিবুকে হাত বোলালো। বিশেষ কারণ বলতে? যেমন ধরুন পরিবারের কারো মৃত্যু, গুরুতর অসুস্থতা, কিংবা ওই ধরনের কিছু। তরুণ কেরানি প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল। আপনি অবশ্য ইচ্ছে করলে গা ঢাকা দিতে পারেন। ওরা যদি আপনাকে খুঁজেই না পায়, ফেরত আর পাঠাবে কি করে? তাঁবুতে একদম যাবেন না। ছুটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও কাটিয়ে দিন। কি করবে? ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। পরজন নতুন ঠিকানা জানাতে না পারার জন্যে কৈফিয়ত তলব করতে পারে, তার বেশি কিছু নয়। বিয়ে করছি, সেটা কি কোনো কারণ হতে পারে না? বিয়ে করছেন? হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানে এসেছি। নিশ্চয়ই, বিয়েটাও একটা কারণ হতে পারে। ক্রেবারও সিগারেটটা ধরিয়ে দিল। আমি জানতে চাই, পরিচয়পত্র ছাড়া আমার আর অন্য কাগজপত্র কিছু লাগবে কিনা? না না। তরুণ চেয়ারের পেছনে মাথা হেলিয়ে পড়ে পরপর কয়েকটা ধোয়ার কুণ্ডলি বাতাস ছুড়ে দিল। আপনারা মশাই খাস সীমান্তের সৈনিক, আপনাদের আর অন্য কিছু লাগবে না। আর যদি কিছু একান্ত দরকার হয়েই পড়ে, সোজা আমার কাছে চলে আসবেন, আমি সব ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। তরুণ ঠোঁটের কোণে হাসল। তা বলে আবার এই পোশাকে যেন বিয়ে করতে যাবেন না। আমাদের পোশাক বিভাগে গিয়ে তা পাল্টে নিন। দেখি। দেখি নয়, এক্ষুনি যান। বুঝিয়ে বলুন যে আপনি বিয়ে করছেন। ভালো দেখে নতুন একটা ইউনিফর্ম দিতে বলবেন, আমি পাঠিয়েছি। আর
আর কোনো ভালো সিগারেট আছে? হ্যাঁ, আরেক প্যাকেট আছে। আমার জন্যে নয়, পোশাক বিভাগের সার্জেন্ট মেজরের জন্যে বলছিলুম। ও আচ্ছা। সোজা পেছন দিকে চলে যান। তরুণ ঘড়ি দেখল। হ্যাঁ, ওকে এখন পাবেন। আরেকটা কথা জিজ্ঞেস করব? বলুন। এই ধরনের বিয়েতে মেয়ের তরফ থেকে বিশেষ কোনো কাগজপত্র কিছু লাগবে কিনা বলতে পারেন? জোর করে বলতে পারবো না। তবে আচ্ছা, উনি কি ইহুদি? না। তাহলে আমার যতটা মনে হয় লাগবে না। পোশাক বিভাগের সার্জেন্ট মেজরকে খুঁজে পেতে ওর কোনো অসুবিধে হলো না। বেশ লম্বা চওড়া ভারিক্কি চেহারার মানুষ। দু চোখের রং সম্পূর্ণ আলাদা। একটা চোখের মণি হালকা বাদামি, অন্যটা গাঢ় নীল রঙের। অমন হাঁ করে তাকাবার কি আছে? সার্জেন্ট মেজর খেকিয়ে উঠলেন। কেন? পাথরের চোখ কি এর আগে কখনো দেখেননি? দেখেছি, তবে রঙের এত তফাৎ। নীলটা আমার নয়, এক বন্ধুর কাছ থেকে চেয়ে এনেছি। আমারটা কালো, মেঝে পড়ে ভেঙে গেল। রেবার মুখে চুকচুক শব্দ করে দুঃখ প্রকাশ করল। তারপর বলল, আজকালকার সব জিনিসই রদ্দি হয়ে গেছে। তা অবশ্য ঠিক। মেজর গ্রেবারের সর্বাঙ্গে একবার মরা চোখে দৃষ্টি বুলিয়ে নিলেন। আপনি যা পরে আছেন, এর চাইতে ভালো পোশাক কিন্তু আমাদের আর একটাও নেই। গ্রেবার আর চোখে ওর মুখের দিকে তাকালো। প্রথমেই ওর চোখ পড়ল ওর উজ্জ্বল নীল চোখটার ওপর। সঙ্গে সঙ্গে ও দৃষ্টি সরিয়ে নিল। বিন্ডিংয়ে দেয়া সিগারেটের প্যাকেটটা রাখল টেবিলের ওপর। বাদামি চোখে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে উনি তাক থেকে একটা শার্ট নিয়ে এলেন। দেখুন তো, এটা চলবে কি না? গ্রেবার শার্টটা ছুঁলোও না। পকেট থেকে খুব সন্তর্পণে কনিয়াকের চ্যাপ্টা একটা বোতল টেনে বার করল। তারপর রেখে দিল সিগারেটের প্যাকেটের পাশে। মেজরের মরা চোখের দৃষ্টি এবার যেন জ্বলে উঠল। দ্রুত পায়ে উনি ভেতরে চলে গেলেন। গ্রেবার মনে মনে হাসল। নতুন একজোড়া শার্ট প্যান্ট নিয়ে মেজর ফিরে এলেন। গ্রেবার প্রথমেই প্যান্টটা তুলে নিল, কেননা ওর প্যান্টের অবস্থাই সবচেয়ে কাহিল। পোশাকটা নতুনের মতো মনে হলেও নতুন নয়। প্যান্টের এক জায়গায় বেশ খানিকটা লালচে দাগ রয়েছে। মেজর বললেন, এটাই আমাদের সবচেয়ে ভালো পোশাক। হ্যাঁ, কিন্তু এই দাগটা? ও কিছু নয়। রক্তের বলে মনে হচ্ছে। না না, রক্ত নয়, জলপাইয়ের তেলের দাগ। একটু বেঞ্জিন দিলেই উঠে যাবে। গ্রেবার ওর কথায় বিশ্বাস করল না, কিন্তু বিশ্বাস না করা ছাড়া এখন আর কোনো উপায়ও নেই। ওকে চুপ করে থাকতে দেখে মেজর বললেন, ঠিক আছে, আপনি এটাও নিন, আর পুরনো পোশাকটাও আপনাকে ফেরত দিতে হবে না। কেমন, রাজি তো? ঠিক আছে। আরে তুমি? মুটসিক দস্তুর মতো অবাক হলো। তুমি আসবে আমি ভাবতেই পারিনি, এর্নস্ট। ঠিক সুযোগ করে উঠতে পারবো আমিও কখনো ভাবিনি, কার। রেবার আন্তরিক ভঙ্গিতে ওর হাতে চাপ দিল। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। খুব ভালো করেছো, স্টকম্যানও এখানে আছে। ও তো তোমার সঙ্গে আফ্রিকায় ছিল, তাই না? হ্যাঁ, স্টকম্যানের ডান হাতটা নেই। অন্য দুজন পঙ্গুর সঙ্গে ও স্কাট খেলছিল। মুরসিগের কথায় ও গ্রেবারের দিকে চোখ তুলে তাকালো। কি ব্যাপার গ্রেবার, কেমন আছো? ভালো। তারপর এখন ছুটিতে? হ্যাঁ। অন্য দুজন অদ্ভুত এক দৃষ্টিতে গ্রেবারের দিকে তাকালো। অসহায় অথচ নির্লিপ্ত মুখগুলোর দিকে তাকিয়ে গ্রেবারের নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হলো। সেই আফ্রিকার পর থেকে তোমার সঙ্গে আর দেখাই হয়নি। ওরা ওখান থেকে আমাকে সোজা রাশিয়ায় পাঠিয়ে দেয়। স্টকম্যান ম্লান ঠোঁটে হাসল। তোমার ভাগ্য ভালো গ্রেবার, আমি ছাড়া আর কেউ পালাতে পারিনি। সবাই যুদ্ধে বন্দী হয়। আমরা খেলছি না ইয়ার্কি মারছি? মাঝের খেলুড়িটি রেগেমেগে তাস ফেলে দিল। গ্রেবার দেখল ও দুটো পাই উড়োর ওপর থেকে কাটা। ভ্রু নেই, চোখের পাতা দুটো সবে নতুন উঠেছে, দগদগে লাল। দেখলে মনে হবে যেন জ্বলছে। গ্রেবার অস্বস্তি বোধ করল। খেলে নাও, আমি বরং একটু বসছি। স্টকম্যান বলল, শুধু এক দান। গ্রেবার জানলায় মুরসিগের পাশে এসে বসল। আর্নল্ডের কথায় তুমি রাগ করো না, এনোস। মুরসিক ফিস করে বলল, বেচারার কপালটাই খারাপ। কি ব্যাপার? কয়েকদিন আগে ওর মা এসেছিলেন। ওর কাছেই শুনল বউটা নাকি নোংরামি করছে, রোজ রাত্রিরে কোথায় যেন বেরিয়ে যায়। ধুত্তর, এরকম তাস পেলে কি খেলা যায়? স্টকম্যান তাস ফেলে উঠে দাঁড়ালো।
আর্নল্ড মুচকি হেসে ওর তাস দেখল। স্টকম্যান চটে উঠল। কি করে জানবো শালা 3টে গোলামি তোমার হাতে ঠেলে উঠবে? বৌভাগ্য খারাপ হলে কি হবে? তাসের ভাগ্য কিন্তু আমার খারাপ নয়। সে তো দেখতেই পাচ্ছি। রেবারের দুরায়ত চোখের দিকে তাকিয়ে মুটসিক জিজ্ঞেস করল, কি ভাবছো এর্নস্ট? কই কিছু না তো। জানো, একটা মেয়ে আমাকে ভালোবাসতো। মুয়েনস্টার থেকে এখনো আমাকে মাঝে মাঝে চিঠি লেখে। আমারে পায়ের খবরও কিছু জানে না। জানিয়ে দাও ভায়া, জানিয়ে দাও। গোপন করে কোনো লাভ নেই। স্টকম্যান কখন পাশে এসে দাঁড়িয়েছে ওরা কেউ টেরও পায়নি। মেয়েরা আবার কানাখোরাদের ঠিক সহ্য করতে পারে না। মুটসিক করুণ চোখে তাকালো। সেটা কোনো বড় কথা নয়। আমরা এখনো বেঁচে আছি, এটাই একমাত্র ঘটনা। বোধের দিক থেকে কথাটা সত্যি হলেও বাস্তব দিক থেকে নয়। সারা জীবন তুমি ওই ধারণাকে আঁকড়ে ধরতে পারো না। যুদ্ধ শেষ হলেই দেখবে তুমি তখন আর বীর নায়ক নেই, নিতান্তই একজন পঙ্গু। তখন তোমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। আমার কিন্তু তা মনে হয় না। আর্নল্ড ওখানে বসে বসে ওদের কথায় নাক গলালো। দেখো, যুদ্ধে আমরা জয়ী হবই। তাছাড়া বুকে বুক দিয়ে লড়াই করে আমরা আমাদের কর্তব্য করেছি। ব্যাস, কুড়িয়ে গেল। আর্নল্ড লাল চোখের পাতা নাচিয়ে হাসল। গ্রেবার ওর দিকে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে রইল। না, ফুরিয়ে গেল না। স্টকম্যান ওকে বোঝাবার চেষ্টা করল। যুদ্ধে যদি আমরা জয়ী হইও, তোমার এই হতাশা, এই নিঃসঙ্গতা, এই যৌবন, তাকে তুমি কোথায় রাখবে? মনে করো তোমার দুটো হাত যদি নাই থাকে, তাহলে তুমি কেমন করে তোমার শয্যা সঙ্গিনীকে আদর করবে, আলিঙ্গন করবে আর্নল্ড? তাছাড়া যুদ্ধ জয়ের কোনো প্রশ্নই আসে না। নিশ্চয়ই না। আর্নল্ড দুচোখের সমস্ত ঘৃণা নিঃশব্দ ভৎসনা ঢেলে গ্রেবারের দিকে তাকালো। যারা শক্ত সমর্থ জোয়ান, তারা যদি ফুল বাবুটি সেজে গায়ে হাওয়া লাগিয়ে ছুটি উপভোগ করে, কশিনকালেও আমরা এই লড়াইয়ে জিততে পারব না। আক্রমণের কেন্দ্রস্থলটা কোথায় গ্রেবারের বুঝতে কোনো অসুবিধা হলো না। আর সেই জন্যই হয়তো ও এতক্ষণ মনে মনে অস্বস্তি অনুভব করছিল। তবু কোনো উত্তর দিল না। ও জানে কানাখোড়ার সঙ্গে কখনো ঝগড়া করতে নেই। প্রয়োজন হলে বুকে গুলি বেঁধা কোনো মুমূর্ষু কিংবা তার চেয়েও মারাত্মক অবস্থার কোনো মানুষের সঙ্গে ঝগড়া করা যায়, কিন্তু খঞ্জ কিংবা পঙ্গুর সঙ্গে নই বচ। রেবার উঠে পড়ল। আজ আমি চলি কার্ল। মুটসিকের করুণ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আর একটু বসবে না? আমাকে আরো 2-1 জায়গায় যেতে হবে, সত্যি বিশ্বাস করো। রেবার রাস্তায় নেমে এলো। বিকেলের রোদ এখন নরম হয়ে এসেছে। হঠাৎ ওর এলিজাবেথের জন্যে মনটা খারাপ হয়ে গেল। ওলমানের সঙ্গে দেখা করল। বৃদ্ধ দরজা খুলে দিলেন। এর্নস্ট, তুমি? এমনভাবে কথা বললেন যেন উনি অন্য কাউকে আশা করছিলেন। আমি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না মাস্টার মশাই, শুধু একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। বাইরে না দাঁড়ানোই ভালো। এসো, ভেতরে এসো। ওরা ভেতরে এলো। সেই সবুজ বাতিটা জ্বলছে। ভেতরের বন্ধ বাতাসে রেবার সদ্য খাওয়া সিগারেটের গন্ধ পেল। অথচ পোলম্যান সিগারেট খান না, বা ওর হাতেও কোনো সিগারেট নেই। তাছাড়া প্রথম দিনের মতো আজও ও পরিবারের অন্য কাউকে দেখতে পেল না। তাহলে সেদিন জোরে কথা বলে উনি কাকে আশ্বস্ত করতে চেয়েছিলেন? রেবারে ধাঁধার মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারল না। হ্যাঁ এর্নস্ট, তুমি কি যেন বলবে বলছিলে। রেবার ওদিক ওদিক তাকালো। আপনার কি এই একটাই ঘর? কেন বলো তো? আমি একজনকে কয়েকদিনের জন্য এখানে লুকিয়ে রাখতে চাই। অবশ্য জানি না সেটা সম্ভব কিনা। পোলম্যান গুম হয়ে কি যেন ভাবলেন। রেবার বলল, পুলিশের খাতায় নাম লেখানো কেউ নয়। আমি শুধু সতর্কতার জন্যই এটা করতে চাই। হয়তো তার দরকার হবে না, হয়তো সবটাই আমার মন গড়া কল্পনা। কিন্তু তুমি আমার কাছে এলে কেন? যেহেতু আমি আর অন্য কাউকে চিনি না। রেবার নিজেই জানে না ও কেন এখানে এলো। শুধু ভেবেছিল যদি কখনো তেমন করে প্রয়োজন হয়, একটা গোপন আস্তানা আগে থেকে খুঁজে রাখা ভালো। কার জন্যে? এক ভদ্রমহিলা, যাকে আমি বিয়ে করতে চাই। ওর বাবা এখন বন্দি শিবিরে রয়েছেন। আমার ভয় হচ্ছে ওকে ওরা গ্রেফতার করতে পারে, যদিও ও কিছু করেনি। এ সময় অসম্ভব বলে কিছুই নেই এর্নস্ট, এবং পরে অনুশোচনা করার চাইতে সতর্ক হওয়া অনেক ভালো। তুমি ইচ্ছে করলে এই ঘরটাই ব্যবহার করতে পারো।
গ্রেবারের সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাই। পোলম্যান মৃদু হাসলেন। আগে ওকে যতটা অসহায় মনে হয়েছিল এখন আর ততটা মনে হচ্ছে না। গ্রেবার ইতস্তত করল, আমার হয়তো আদৌ লাগবে না, তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওরা দুজনে দাঁড়িয়েছিল বইয়ের তাকগুলোর সামনে। পোলম্যান যেন অপাস্নেহে বইগুলোর দিকে তাকালেন। তুমি ইচ্ছে করলে দু একটা বই সঙ্গে রাখতে পারো, সন্ধেগুলো হয়তো খারাপ লাগবে না। গ্রেবার মাথা নাড়ল। না, বই এখন আর আমাকে আনন্দ দিতে পারবে না। এসএসদের অমানবিকতা, বন্দি শিবিরে নিপীড়ন, সাধারণ মানুষের বুক ফাটা দীর্ঘশ্বাসের সঙ্গে এগুলো আমার কাছে কেমন যেন বেমানান বলে মনে হচ্ছে। তুমি ঠিক বলেছ এর্নস্ট, ওগুলোর সঙ্গে এগুলো মানানো যায় না। তাছাড়া যখন ভাবি অধিকাংশই কবি, শিল্পী, সাহিত্যিক, স্রষ্টারা এখন দিন যাপন করছেন বন্দি শিবিরে, তখন নিজেকে সত্যি অপরাধী বলে মনে হয়। আমারও। পোলম্যান স্নেহের চোখে গ্রেবারের দিকে তাকালেন। তুমি বিয়ে করছো এর্নস্ট? হ্যাঁ। পোলম্যান তাক থেকে একটা বই নামিয়ে নিলেন। আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না। এই বইটা তুমি রেখে দাও। এতে পড়ার কিছু নেই, শুধু ছবি, বিখ্যাত শিল্পীদের আঁকা ছবির বই। যখন কিছু পড়তে ভালো লাগে না, তখন আমি এই বইটা দেখি। যতক্ষণ বাতিটায় তেল থাকে, ছবি আর কবিতাতে সময়টা কাটিয়ে দিই। এটা তুমি রেখে দাও। ধন্যবাদ। আজ তাহলে চলি মাস্টারমশাই। এসো। গ্রেবার যখন কারখানার সামনে এসে পৌঁছল, সন্ধে হয়ে গেছে। এলোমেলো ঝোড়ো বাতাস বইছে। ছেঁড়া ছেঁড়া মেঘগুলো অনেক নিচু দিয়ে ভেসে যাচ্ছে। আধো আলো ছায়ায় একদল নবাগত সৈনিক কুচকাওয়াজ করতে করতে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। ও তো ওদের একজন হতে পারত। হঠাৎ ওর নজর পড়ল দড়ি পাকানো শীর্ণ একটা গাছের ওপর। ফুলে ফুলে সারা গাছ ছেয়ে গেছে। আশ্চর্য, ও যখনই কোনো রিক্ত গাছ দেখে ওর টান টান শক্ত পেশিতে কিসের যেন জোয়ার লাগে। এই মুহূর্তে ওর পোলম্যানের মুখটা মনে পড়ল। বৃদ্ধ আমাকে কোনো সাহায্যই করতে পারলেন না, অথচ যখনই ওকে আমি দেখি, আমি যেন জীবনের আরও কাছে, আরও গভীরে প্রবেশ করি।